রাশিয়ার সঙ্গে অংশীদারিত্ব চুক্তি নিয়ে পশ্চিমাদের কড়া বার্তা দিল ইরান। এদিকে এবার ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন করল ইরান। আরও থাকছে যে কারণে নির্ধারিত সময় কার্যকর হল না গাজা যুদ্ধবিরতি। শপথ গ্রহণের আগে ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। সর্বশেষে জানিয়ে দেব গাজায় প্রায় ৪৭,০০০ মানুষ নিহত। রাশিয়ার সঙ্গে অংশীদারিত্ব চুক্তি নিয়ে পশ্চিমাদের কড়া বার্তা দিল ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, রাশিয়া এবং ইরানের মধ্যে সই হওয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি পশ্চিমা শক্তির বিরুদ্ধে বড় পদক্ষেপ। তার দাবি, পশ্চিমাদের নিষেধাজ্ঞা উড়িয়ে মস্কো এবং তেহরান স্বাধীন নীতি বাস্তবায়নের অক্ষম। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ। ইরান বলেছে, আলোচিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি দুই দেশের মধ্যে একটি নতুন যুগের সূচনা, যেখানে তারা একে অপরকে সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি মিত্র দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি তাদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করার পথ প্রশস্ত করবে। কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সম্পর্কে পেজেশকিয়ান বলেন, এই চুক্তি প্রমাণ করে যে দুই দেশ একে অপরের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত, যদি তারা বাইরের কোনো নির্দেশনা অনুসরণ করত। তাদের নীতি অনেকবার পরিবর্তন হতো। তিনি বলেছেন, এটি প্রমাণিত হয়েছে যে আমরা স্বাধীনভাবে নীতি অনুসরণ করতে পারি এবং আমাদের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। ২৭শে জানুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্রেমলিনে বৈঠক শেষে এই কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন। এই চুক্তি নিরাপত্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, শক্তি, অর্থনীতি পরিবর্তন, শিল্প, কৃষি, সংস্কৃতি, বিজ্ঞান এবং প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করবে। তিনি আরো বলেছেন, মস্কো এবং তেহরান নিজেদের স্বাধীন নীতি অনুসরণ করতে সক্ষম এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। আমরা পশ্চিমাদের সাহায্য ছাড়াই নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন সমাধান করতে পারি। যুক্তরাষ্ট্র বিশেষভাবে ইরানের মধ্যপ্রাচ্য বাড়তি প্রভাব নিয়ে উদ্বিগ্ন, আর এই অংশীদারিত্ব রাশিয়ার অবস্থানকেও শক্তিশালী করতে পারে। তবে এ নিয়ে হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এবার ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন করল ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশের দক্ষিণ পানি সীমার তীরে নির্মিত একটি নতুন কৌশলগত ভূগর্ভস্থ অস্ত্রাগার উন্মোচন করেছে। এই অস্ত্রাগারে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য নৌযানের বিশাল বহর রাখা যাবে। আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এবং আইআরজিসি বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রিজা তাংসিরি গতকাল উপস্থাপনা উন্মোচন করেন। নতুন অস্ত্রাগার প্রদর্শনকালে আইআরজিসির প্রধান বলেন, এই স্থাপনাটিতে কর্পেটো লটিং সিস্টেম এবং মাইন স্থাপনে সক্ষম জাহাজের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক দেশীয়ভাবে তৈরি দ্রুত আক্রমণকারী নৌযানও রয়েছে। তিনি বলেছেন, ভূগর্ভস্থ নৌ স্থাপনাটি আইআরজিসির নৌবাহিনীর সক্ষমতার একটি ক্ষুদ্র অংশ মাত্র। মেজর জেনারেল সালামি বলেছেন, আইআরজিসি নৌবাহিনী অব্যাহতভাবে তার যুদ্ধ প্রস্তুতি এবং প্রতিরক্ষার সক্ষমতা বাড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, ক্ষেপণাস্ত্র সজ্জিত জাহাজ ইরানের সার্বভৌমত্ব এবং সামরিক সীমান্ত রক্ষার জন্য বর্তমানে পারস্য উপসাগরের জলসীমায় টহল দিচ্ছে। দেশীয়ভাবে তৈরি উন্নত এসব জাহাজ যুদ্ধ সক্ষমতা বাড়িয়ে দিয়েছে এবং আইআরজিসি সবসময় যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে চলেছে। আইআরজিসির প্রধান কমান্ডার উল্লেখ করেন, এই জাহাজ এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার ছাড়াও পারস্য উপসাগরে এবং হরমুজ প্রণালীর উপদ্বীপ ও উপকূলে অন্যান্য স্থাপনা মোতায়েন করা হয়েছে। এসব অস্ত্র সামরিক সরঞ্জাম নানা ধরনের মিশন পরিচালনার জন্য প্রস্তুত, যে কারণে নির্ধারিত সময়ে কার্যকর হল না যুদ্ধবিরতি। রবিবার স্থানীয় সময় সকাল 8:30 থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ে তা কার্যকর হয়নি এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা উপত্যকা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজার শাসক গোষ্ঠী হামাস আর রোববার যে 3টি নারী জিম্মিকে মুক্তি দিবে তাদের নামের তালিকা প্রকাশ না করা পর্যন্ত পূর্ব নির্ধারিত সময়ে যুদ্ধবিরতি কার্যকর করা হবে না। এর আগে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা প্রকাশ করতে রাজি হচ্ছে। এরপর নেতানিয়াহু দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে জানিয়ে দিয়েছেন, সকাল 8:30টার দিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রতিক্রিয়া শুরু হচ্ছে না, যতক্ষণ না হামাসের পক্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তি দিতে যাওয়া জিম্মিদের তালিকা দেওয়া না হবে, ততক্ষণ এটি কার্যকর করা হবে না। শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। এর আগে গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ 15 মাস ধরে চলা রক্ত অক্ষয়ের অবসান ঘটার পথ খুলছে বলে আশা করা হচ্ছিল। 3 ধাপে কার্যকর হবে যুদ্ধবিরতি। এর মধ্যে প্রথম ধাপ হবে 6 সপ্তাহের।
শপথ গ্রহণের আগে ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী রোববার তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। কিন্তু শপথ গ্রহণের একদিন আগে ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির নীতির প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছেন। এপির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। নাগরিক অধিকার এবং সামাজিক ন্যায় বিচার গ্রুপের সদস্যরা পিপলস মার্চ নামের এই বিক্ষোভের আয়োজন করেছেন। এর আগে 2017 সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছিলেন, সে সময় তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিল। বিক্ষোভকারীরা বলেছেন তারা গর্ভপাতের অধিকার, জলবায়ু পরিবর্তন, বন্দুক হামলার বিরুদ্ধে আরও ভালো সুরক্ষার প্রয়োজনীয়তা এবং অভিবাসী অধিকার সহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প এবং তার দলের নেতাদের আক্রমণের শিকার হচ্ছেন। বিক্ষোভে অংশ নেওয়া আয়েশা বেকা বারুসান নামের এক নারী বলেছেন, এই আইনগুলো তাদের জীবনকে বিপন্ন করে তুলেছে। নারীরা মারা যাচ্ছে। তিনি স্লোগান দিচ্ছেন, আমার শরীর আমার পছন্দ। প্রতিবাদ করতে ফ্লোরিডার 60 বছর বয়সী সুইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে ফেরার বিষয়ে তিনি আতঙ্কিত এবং তিনি এতে বিক্ষোভ প্রকাশ করেছেন। ক্যারেন নামের একজন 40 বছর বয়সী বিক্ষোভকারী ক্যারিনা থেকে এসেছেন। তিনি বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কি ঘটতে পারে তা নিয়ে তিনি বেশ আতঙ্কিত। তিনি বলেছেন, আমি আশাবাদী থাকার চেষ্টা করছি। অনেক লোকের সঙ্গে এখানে থাকতে পেরে ভালো লাগছে। জানা গেছে 4 বছর পর দেশটির নতুন বা পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট শপথ গ্রহণের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এবার কিছু ভিন্নতা দেখা যেতে পারে। মার্কিন সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্টের কার্যালয় 20 জানুয়ারি দুপুরে শুরু হয়। গত কয়েক বছরে ক্যাপিটাল হিলের পশ্চিম হিলে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও এবারে সেটি হবে ক্যাপিটাল রোবটায়। বিদ্রূপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেওয়া হয়েছে। সাধারণ মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করান। এবার জন বার্টস দ্বিতীয়বারের মতো ট্রাম্পের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ শেষে নতুন প্রেসিডেন্ট আগামী 4 বছরের পরিকল্পনা তুলে ধরবেন। একই দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ড্যানি ভ্যান্সও শপথ নেবেন। গাজায় প্রায় 47,000 মানুষ নিহত হয়েছে। শনিবার হালনাগাদ তথ্য ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে 7 অক্টোবর 2023 সাল থেকে পর্যন্ত কমপক্ষে 46,995 জন ফিলিস্তিনি নিহত এবং 1,10,725 জন আহত হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 23 জন ফিলিস্তিনি নিহত এবং 83 জন আহত হয়েছেন। শুক্রবারের শুরুতে ইসরায়েলের মন্ত্রিসভা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য হামাসের সাথে একটি চুক্তি অনুমোদন করেছে। ইসরায়েলি মন্ত্রিসভা বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এই তথ্য জানিয়েছে। চুক্তির অধীনে 3 পর্যায়ে যুদ্ধবিরতি শুরু হবে। প্রাথমিক 6 সপ্তাহের একটি পর্যায়ে হামাসের হাতে বন্দি বিনিময়ের সাথে ইসরায়েলের বন্দি বিনিময়ের বিনিময় করা হবে। এ পর্যায়ে 95 জন ইসরায়েলি জিম্মির মধ্যে 33 জনকে মুক্তি দেওয়ার কথা রয়েছে, যাদের মধ্যে নারী, শিশু এবং 50 বছরের বেশি বয়সী পুরুষ অন্তর্ভুক্ত। প্রথম পর্যায়ে শেষ নাগাদ ইসরায়েলি কারাগারে বন্দী 9 বছর কম বয়সী সকল ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে ইসরায়েল। গাজা কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি বাহিনী এবং হামাসের মধ্যে যুদ্ধে গাজার ব্যাপক নবায়নকে ধ্বংস করে দিয়েছে এবং যুদ্ধপূর্ব 2.3 বিলিয়ন জনসংখ্যার বেশি ভাগকে বেশ কয়েকবার বাস্তুচ্যুত করেছে। ক্ষুধা, ঠান্ডা এবং অসুস্থতার কারণে গাজায় বেসামরিক নাগরিক মানবিক সংকটের মুখোমুখি হয়েছে। যুদ্ধবিরতি চুক্তিতে সহায়তা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো খাদ্য, জ্বালানি, ঔষধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহ চালুর জন্য গাজার সীমান্তে সাহায্যের সারিবদ্ধ করেছে।